নমস্কার বন্ধুরা, নিউজ টুয়েলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যাশা মতন কংগ্রেস তাদের 8টি আসনে তাদের যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করে দিয়েছে। বাম কংগ্রেস যে জোট, সেই জোট অনুযায়ী যে প্রার্থীরা ঘোষণা করেছে সেটা কতটা এই লোকসভা ভোটে তারা কতটা ফল লাভ করবে সেই দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে বাম কংগ্রেস জোট কতটা এই লোকসভা ভোটে তারা নিজেদের যে হারানো জায়গা সেটা কতটা উদ্ধার করতে পারবে। বাম কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে ত্রিফলা জোট হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখেছেন গত একদিন আগেই আইএসএফ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে তাদের দূরত্ব একটু হলেও তৈরি হয়েছে। বিশেষ করে বসিরহাটে শহীদুল ইসলাম তিনি আইএসএফ প্রার্থী হয়েছেন। তাছাড়া বাম কংগ্রেস জোটের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে যে যাদবপুর কেন্দ্র, সেই কেন্দ্রে তারা প্রার্থী দিতে চায়। এবার এখানে দেখার বিষয়, বসিরহাটে কিন্তু আইএসএফ তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। ওই বসিরহাট কেন্দ্রে যদি সিপিএম অর্থাৎ বাম কংগ্রেস জোট যদি প্রার্থী দেয়, আইএসএফের বিরুদ্ধে গিয়ে যদি প্রার্থী দেয়, তাহলে কিন্তু মোটামুটি আমরা যেটা অনুমান করছি যাদবপুরেও কিন্তু আইএসএফ প্রার্থী দিতে পারে। সেক্ষেত্রে যে জোটের সম্ভাবনা, সেই জোটের সম্ভাবনা প্রায় থাকছেই না। তবে এই ভিডিওতে আইএসএফের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়ে আমাদের অতটা আলোচনার বিষয় নয়। এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব, কংগ্রেস এবং বাম এই যে জোট, এই জোট তারা কতটা সফল হবে। বিশেষ করে কংগ্রেস যে 8টা লোকসভায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখান থেকে তারা কতটা ফল লাভ করতে পারবে, অর্থাৎ বামফ্রন্ট এবং কংগ্রেস কতটা ফল লাভ করতে পারে, না কারা লাভবান হবে, আইএসএফ লাভবান হবে, তৃণমূল লাভবান হবে, না বিজেপি লাভবান হবে, না বাম কংগ্রেস জোট লাভবান হবে, সেই বিষয়টা আলোচনা করব। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কংগ্রেস তাদের অফিসিয়ালিভাবে যে 8টি জায়গায় তারা প্রার্থীর নাম ঘোষণা করেছে, সেই জায়গাগুলি হলো কলকাতা উত্তর, রায়গঞ্জ, বীরভূম, বহরমপুর, জঙ্গিপুর, মালদা দক্ষিণ, মালদা উত্তর ও পুরুলিয়া। কলকাতা উত্তর কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য। তিনি অনেক পুরাতন রাজনীতিবিদ, কংগ্রেসের পক্ষ থেকে তাকে দাঁড় করানো হয়েছে। তবে এই আসনটা অনেকে আশা করেছিল হয়তো বামফ্রন্ট তাদের প্রার্থী দেবেন, কারণ আপনারা দেখেছেন 2019 সালে ওই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি 50% ভোট পেয়ে জিতেছিলেন, আর বিজেপি প্রার্থী রাহুল সিনহা 37% ভোট পেয়ে ওইখানে সেকেন্ড হন। থার্ড পজিশনে ছিলেন বাম প্রার্থী, তার ভোটের শতাংশ ছিল 8%, আর ফোর্থ পজিশনে ছিলেন কংগ্রেস, যাদের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ ছিল 3%। অতএব পার্সেন্টেজে দেখলে কিন্তু কংগ্রেস থেকে সিপিআইএম কিন্তু অনেকটা এগিয়ে, তাদের 8 এবং কংগ্রেসের 3। সেক্ষেত্রে সিপিএম কংগ্রেসকে সিটটা ছেড়ে দিয়েছে। কংগ্রেস এবং সিপিএমের যদি মিলিত ভোট দেখা হয়, তাহলে 10 থেকে 11% ভোট কিন্তু উত্তর কলকাতায় সে তাদের আছে। সেখানে দাঁড়িয়ে খুব একটা লড়াই হয়তো বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে দিতে পারবে না। তবে এক্ষেত্রে যদি ভোট কাটাকাটি হয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি অনেকটা পজিটিভ দিক দেখতে পারে, বিজেপি প্রার্থী জিতলেও জিতে যেতে পারে এই কেন্দ্র থেকে। দ্বিতীয় কেন্দ্রটি হচ্ছে রায়গঞ্জ। রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী হয়েছেন আলী ইমরান রামোজ। এই কেন্দ্রটি বামেদের জন্য কংগ্রেস ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারত, কারণ 2014 সালে যখন তৃণমূল হাওয়া চলছিল, তখনই ওই আসন থেকে মোহাম্মদ সেলিম কিন্তু বামে হয়ে জয়যুক্ত হন। তৃতীয় যে লোকসভা আসনটি সেটা হচ্ছে বীরভূম। বীরভূমে আমরা যে জানি বামফ্রন্টের অতটা তেমন কোনো প্রভাব নেই, কংগ্রেসেরও নেই। ওখানে মেন যে টক্কর হতে চলেছে, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হতে চলেছে। বীরভূমে কংগ্রেস প্রার্থী হচ্ছে মিল্টন রশিদ। পরবর্তী আসনটি হচ্ছে বহরমপুর। বহরমপুর এবার ভোটে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিভিন্ন যে সমীক্ষা আসছে, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এবার খুব একটা ভালো দিক তার নেই। তিনি হয়তো এবার অনেক হেরে গেলেও যেতে পারেন, এমন বিভিন্ন সমীক্ষায় কিন্তু এমন তথ্য উঠে আসছে। বহরমপুর এই আসনটিতে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী দিয়েছে ইউসুফ পাঠান, এই ইউসুফ পাঠানের সাথে সরাসরি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কিন্তু একটা সম্মুখ লড়াই কিন্তু এখানে হবে। আর এই লড়াই যদি একটু ভোট কাটাকাটি হয়, সেক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থী জিতে গেলেও জিতে পারে। বিজেপি এখনও ওই কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি, তবে বিজেপির কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে বহরমপুর থেকে। পরবর্তী আসনটি হচ্ছে জঙ্গিপুর। জঙ্গিপুরে কংগ্রেস হয়ে যিনি টিকিট পেয়েছেন তিনি হলেন মর্তুজা হোসেন। তবে জঙ্গিপুর এই লোকসভা কেন্দ্রে বামেদের তেমন কোনো সংগঠন নেই। এখানে মোটামুটি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কিন্তু সরাসরি একটা লড়াই হতে চলেছে। আর এখান থেকে কিন্তু অনেকটাই আশা করা যাচ্ছে যে জঙ্গিপুর থেকে কংগ্রেস জিতে গেলেও জিতে যেতে পারে, এমনটা কিন্তু অনুমান করা হচ্ছে। পরবর্তী ভাইটাল একটা আসন, সেটা হচ্ছে মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ কিন্তু কংগ্রেস মোটামুটি একটা জয়ের সম্ভাবনা আছে। 2019 সালে ওখান থেকে ঈশা খান চৌধুরী তিনি জিতেছিলেন, এবারও কিন্তু তার জয়ের সম্ভাবনা অনেকটাই আছে। সেখানে বামফ্রন্ট তাদের কোনো প্রার্থী দেয়নি, সরাসরি তারা কংগ্রেসকে সাহায্য করবে এমন একটা কিন্তু কথা হয়ে আছে। পরবর্তী যে আসনটা সেটা হচ্ছে মালদা উত্তর। সেখানে কংগ্রেস হয়ে ভোটে লড়বেন মুস্তাক আসান। পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী হচ্ছেন নেপাল মাহাতো। তবে এখানে লক্ষণীয় বিষয়, মুর্শিদাবাদে কিন্তু এখনও কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। গ্রাউন্ড লেভেলে যে সূত্রে খবর, সে খবরে জানা যাচ্ছে ওই কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে কংগ্রেস বাম প্রার্থীকে সাহায্য করবেন। এখন দেখা যাক সিপিএম এবং কংগ্রেস যে জোট করেছে, সেই জোট কতটা তারা ফল লাভ করতে পারে।
তবে আমার বিশ্লেষণ অনুযায়ী আমি যেটা আরও অনুমান করছি সেটা মালদা দক্ষিণ এবং জঙ্গিপুর, এই দুটো জায়গায় কিন্তু এই দুটো লোকসভায় কংগ্রেস কিন্তু একটু হলে ভালো ফল করতে পারে, জয়ীও হয়ে যেতে পারে।